জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা এসএলএসটির যে 2025-এর যে পরীক্ষাটা রয়েছে সেখানে আমাদের একটা টপিকও রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফি থেকে প্লেটো অ্যারিস্টটল এগুলি রয়েছে ওয়েস্টার্ন ফিলসফি। সেখানে আজকে আমরা সেখান থেকেই আলোচনা করব প্লেটো ও অ্যারিস্টটলকে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের যে কি কোশ্চেনগুলি সেট করা হয়েছে সেই কোশ্চেনগুলিতে। অ্যারিস্টটল ও প্লেটোর থেকে যে তোমাদের সামনে প্রথম যে কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন রয়েছে প্লেটোর মতে জ্ঞান কি। তো আমরা জানি প্লেটো অ্যারিস্টটল এরা জ্ঞান কি, জ্ঞানের উৎপত্তি, সব অ্যাকচুয়ালি কি থেকে পাই এগুলি পরে, কিন্তু প্লেটোর মতে জ্ঞান কি এখান থেকে শুরু হয় যে হোয়াট ইজ নলেজ এই যে বিষয়টা। তো প্লেটোর মতে জ্ঞান কি? প্লেটোর মতে জ্ঞান হচ্ছে অ্যাকচুয়ালি যে সত্য, ন্যায়যুক্ত এবং মতামত। তার মানে একটা জাস্টিফাইড ট্রু বিলিফ। তোমরা যখন এমই ক্লাসে যদি কেউ পড়ে থাকো সেখানে পড়েছো জাস্টিফিকেশনস ট্রু বিলিফস, বা এটার দ্য প্রবলেম অফ জাস্টিফিকেশনস ট্রু বিলিফসও ওখানে পড়ানো হয়। তাহলে আমাদের কি প্লেটোর মতে জ্ঞান হচ্ছে সত্য, ন্যায়যুক্ত মতবাদ। তার মানে জাস্টিফাইড, তার মানে প্রথমে এমন একটা বিষয় হতে হবে যেটাকে জাস্টিফিকেশন থাকতে হবে, যেটা সত্য হবে এবং তাকে বিলিভ করা যায়। তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের ডি হচ্ছে সঠিক অ্যান্সারটা হবে। কিন্তু এরপরে রয়েছে দেখো 2 নাম্বার, প্লেটোর অ্যালেগরি অফ দ্য কেভ, মানে গুহা রূপকের। এই গুহা রূপকের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি অ্যাকচুয়ালি কিন্তু ছায়া জগতের সীমাবদ্ধতাকে বোঝাতে চেয়েছেন। ছায়া জগতের সীমাবদ্ধতা বলতে তিনি বলতে চাইছেন যে এই যে প্লেটোর যে গুহা রূপক, এটা একটা কিন্তু বিশাল একটা দর্শনীয় একটা প্রতীক, কিন্তু যা মানুষের জ্ঞান, সত্য এবং অভিজ্ঞতার প্রকৃতির সম্পর্কে যে গভীর ইনলাইট প্রদান করা হয় এবং যা দৃষ্টিকোণ আমাদের দেখি। এই গুহা অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে গুহাটি একটি অন্ধকার আবদ্ধ স্থান, যেখানে মানুষ তাদের পুরো জীবন শৃঙ্খলায় অবস্থিত সেখানে কাটিয়েছে এবং শুধুমাত্র দেয়ালের যে বস্তুর ছায়াই তারা দেখতে পাচ্ছিল। এই ছায়াগুলোকে তারা বাস্তব মনে করে, কিন্তু সেগুলি আসলে আসল নয়, সেগুলি আসল কিন্তু শুধু প্রতিচ্ছবি। তাহলে এই যে মনে করো আমাদের এখানে যে বিষয় যে বোঝাতে চাইছে যে আমাদের অভিজ্ঞতার মধ্যে, ঠিক আছে, যে সীমাবদ্ধতা, আমরা যেগুলোকে দেখি আসলে সেগুলি রিয়াল নয়, এটাকেই বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে সি নাম্বারটা সঠিক। এখানে দেখো 3 নম্বরে বলছে প্লেটো জ্ঞানকে কোন জগতের সঙ্গে সংযুক্ত করেছেন। প্লেটো জ্ঞানকে অ্যাকচুয়ালি আদর্শের যে জগৎ, ফর্মের যে জগৎ, সেখানে তিনি বলছেন যে আদর্শ বা ফর্মের জগৎকে তিনি কিন্তু সংযুক্ত করার চেষ্টা করেছেন। তার মানে দুটি জগতের কথা যদি আমরা দেখি, যে একটা ধারণার আদর্শ ফর্মের জগৎ আর একটা হচ্ছে ম্যাটারের জগৎ, তাহলে তিনি সেই আদর্শ বা ফর্মের জগতের কথায় সংযুক্ত করার চেষ্টা করেছেন। বা কোন জগতের সংযুক্ত করেছেন? ফর্মের জগতে। ঠিক আছে, প্লেটোর মতে অজ্ঞতা কিসের ফল? প্লেটোর মতে অজ্ঞতা হচ্ছে যে ছায়া জগৎ, যে অভিজ্ঞতার জগতে যে আবদ্ধ থাকা। এখানে ছায়া জগৎ মানে যে অভিজ্ঞতার জগতে আবদ্ধ থাকাই আমাদের অজ্ঞতার ফল, আমাদের অজ্ঞানতা। আমরা ইন্ডিয়ান ফিলসফিতেও দেখি অবিদ্যা, সেই অজ্ঞতা, এখানে না জানা। তার মানে কিসের জন্য জানছি না? অ্যাকচুয়ালি ছায়ার জগতে আবদ্ধ থাকার কারণেই কিন্তু আমাদের অজ্ঞতা সৃষ্টি হচ্ছে, বা এই অজ্ঞতার ফলই আমাদের এই ছায়ার জগতে আবদ্ধ থাকা। ঠিক আছে, তারপর দেখো রয়েছে প্লেটোর মতে জ্ঞান লাভের প্রকৃত পদ্ধতি কি। তিনি তো একদম পরিষ্কার করে বলছেন দান্দিক পদ্ধতি, তাই না? তিনি বলছেন ডায়ালেকটিক্সের কথা বলছেন। তো এটা তোমরা মোটামুটি জানি। এখানে অনেক কোশ্চেন তোমরা সবাই জানো, ঠিক আছে। তোমরা বলাটা যদিও ভুলই হচ্ছে, আপনাদের বলা উচিত এখানে, কারণ সবাই যেহেতু টিচারই হবে, সবাই শিক্ষক। অনেক সেদিনও যেমন আমি শিক্ষক হিসেবে কিন্তু দাবি করি না, আমি শিক্ষক নই, আমি শিখছি, আমি আপনাদের সঙ্গেই শিখছি, কিন্তু আমি জাস্ট তুমি বলবো সবাইকে
কারণ কেউ আমার থেকে অনেক জ্ঞানী হতে পারে, কেউ আমার থেকে অনেক বয়সও বেশি হতে পারে, কিন্তু আমি আপনাদের তুমি বলেই সম্বোধন করছি, এটাই বলছি আর কি, মানে বলতে আর কি অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, প্লেটোর মতে বাস্তব জগৎ কি? প্লেটোর মতে দ্য রিয়েল ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু প্লেটো? প্লেটোর মতে বাস্তব জগৎ হচ্ছে সেটাই যেটা আকার বা ফর্মে জগৎ, আকার বা রূপ, রূপ অনেক জায়গায় বলা হচ্ছে এটাকে রূপ। ঠিক আছে, আকার বা ফর্মের জগৎকেই তিনি বাস্তব জগৎ বলছেন। প্লেটোর রূপ তত্ত্ব, এই যে রূপ, থিওরি অফ ফর্মস, মানে আকার তত্ত্ব অনুযায়ী কোনটি চিরন্তন অপরিবর্তনীয়? রূপ তত্ত্ব বা আকার তত্ত্ব অনুযায়ী তার কি একদম পরিষ্কার দেখো, বোঝাই যাচ্ছে যে তার একমাত্র চিরন্তন এবং মানে পরিবর্তনহীন শুধুমাত্র আকার, আকার ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এইবার বলছে প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র নেতৃত্ব কে দেবে? প্লেটোর দর্শন অনুযায়ী বা প্লেটোর দার্শনিক তত্ত্ব অনুসারে তার আদর্শ রাষ্ট্রের নেতৃত্ব কে দেবে? তিনি বলছেন, এখানে বলছেন রাজা, সৈনিক, দার্শনিক, রাজা, জনতা। তিনি মনেই করতেন দার্শনিকরাই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এবং তাহলে তার হিসেবে রাজা কে হবে? দার্শনিকরাই হবে রাজা। ঠিক আছে, যে আদর্শবান হবে, দার্শনিকরা জ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তি আদর্শবান, তাহলে দার্শনিক রাজা, তিনি দার্শনিক রাজার কথাই বলবেন। এরপর দেখো প্লেটোর মতে আত্মা কটি অংশে বিভক্ত? প্লেটোর মতে আত্মা কিন্তু আমরা জানি তিনটি অংশে বিভক্ত, এবং এই তিনটি কি কি? তিনটি হচ্ছে এক বুদ্ধিমত্তা, আর এক স্পৃহা, আর এক কামনা। এক এক বইয়ে এক এক ধরনের ভাষা হয়তো লেখা থাকতে পারে, তো আমি জানি না তোমরা কোন বইকে দেখছো। প্লেটোর মতে কিন্তু আত্মার তিনটি অংশ, একটা হচ্ছে বুদ্ধিমত্তা, একটা স্পৃহা, আর একটা হচ্ছে কামনা। ঠিক আছে, তারপর রয়েছে প্লেটোর যে গুহা উপমা কি বোঝাতে ব্যবহৃত হয়? প্লেটোর গুহার উপমাটা ব্যবহার করা হয়েছে এখানে যেগুলি দিয়েছে, এর আগে আমরা একটা দেখলাম ধর্মীয় মতবাদ, জ্ঞান লাভের স্তর, বিজ্ঞান বা ধর্মের মধ্যে পার্থক্য, রাজনীতি। এটা কিন্তু জ্ঞান লাভের স্তরকে নির্দেশ করেছে, এই জ্ঞান লাভের স্তরকে বোঝানোর জন্যই কিন্তু এটা ব্যবহৃত হয়েছে। কি? গুহা উপমা। গুহা রূপক অনেক জায়গায় বাংলায় ব্যবহার করা হয়, অনেক ইংলিশে যদি বলা হয় তো বলাই রয়েছে অ্যালেগরি অফ দ্য কেভ, এই বিষয়টা। তাহলে বি নাম্বার এখানে রাইট, এখানে ডি নাম্বার রাইট। ঠিক আছে, আর তোমাদের আরও বলে রাখি মক টেস্টের আরও ভিডিও আসতে চলেছে, মোটামুটি কিছুটা রেডি হচ্ছে, ওটা করতেও তো একটু সময় লাগে, তো তার মধ্যে কত সময় হয়ে যায়, মানুষ হিসেবে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি এখানেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খারাপভাবে করো, ভালোভাবে করো, তাতে কোনো সমস্যা নেই, কারণ মানুষ মাত্রই ভুল হয়, এবং এটা সব জায়গায় শেখারই বিষয়। আমি তো জীবনে প্রতি দৈনন্দিন ব্যক্তিগত জীবনকে আমি কিন্তু শেখার জায়গা হিসেবেই দেখছি, তাতে কোনো লজ্জার কিছু নেই। যদি আমি ভুল করি তাহলে কেউ খারাপ হিসেবে বলবে, সেটাও স্বাভাবিক, কেউ ভালো হিসেবে বলবে, সেটাও স্বাভাবিক। এতে আমার কোনো দুঃখ নেই, রাগ নেই, কিছুই নেই। ঠিক আছে, আমি তো শিখছি, অ্যাকচুয়ালি আমারই প্রফিট। যদি কেউ ভুল হয়, যদি কেউ কমেন্ট করে, তাহলে আমারই প্রফিট হচ্ছে, কারণ আমি জিনিসটাকে, তার মানে আমার দৃষ্টি ওটা হয়তো দেখালো ওভারলেপ হয়ে গেছিলো, তাহলে ওটাকে আমি আবার নতুন করে শিখতে পারছি, আমারই লাভ। সবাইকে ধন্যবাদ, যেভাবে যে করছো সবাইকে সত্যি আন্তরিক দিক থেকে সব ধন্যবাদ জানাচ্ছি। প্লেটোর মতে কোন শ্রেণীর মানুষ সর্বোচ্চ জ্ঞানী? দেখো, তিনি তো বলছেন দার্শনিক রাজা হওয়া উচিত, তাহলে তার হিসেবে দার্শনিকরাই তার মানুষের সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী হবে। এখানে কৃষক রয়েছে, কৃষি রয়েছে, দার্শনিক, রাজা রয়েছে, তা দার্শনিক, তার মতে দার্শনিক জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বা সর্বোচ্চ জ্ঞানী। প্লেটোর মতে ন্যায় বিচার কি? প্লেটোর মতে ন্যায় বিচার বলতে যার যা কাজ সে তাই করুক। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে যার কাজ সে তাই করুক, তাহলে কিন্তু ন্যায় বিচার হবে। প্লেটোর এই যে ন্যায় বিচার একটি ব্যক্তির আভ্যন্তরীণ ভারসাম্য কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করে, যেখানে তার প্রতিটি অংশ মানে একটা যুক্তি, আবেগ, ইচ্ছা শক্তি প্রত্যেকটা নিজ নিজ স্থানে কিন্তু থাকবে, তাই না?
একে অপরের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখা, ঠিক আছে, এবং সেই বজায় রেখে সমাজের প্রতিটি সদস্যের জন্য প্রযোজ্য একটি সামাজিক এবং ব্যক্তিগত উভয় দিক থেকেই যে ন্যায় বিচারের ধারণা কিন্তু আমরা পাবো, যেখানে ব্যক্তি এবং সমাজের মধ্যে কি হবে, একটা ভারসাম্য বজায় থাকবে। তার মানে যদি আরো যদি বলি তাহলে এরকম হবে যে প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব কাজকে সমমর্যাদা দিয়ে করে, মানে নিজস্ব মর্যাদা দিয়ে করে, তাহলে কিন্তু সমাজ কিন্তু ন্যায় বিচার, কিন্তু এটাকেই ন্যায় বিচার বলা হয়। আজকে পুলিশ যদি পুলিশের কাজ করে, পরীক্ষার্থী যদি পরীক্ষার্থীর কাজ করে, শিক্ষক যদি শিক্ষকের কাজ করে, যদি মনে করো প্রশাসন যদি প্রশাসনের কাজ করে, তাহলে না হবে কোথাও আন্দোলন, না হবে কোথাও বঞ্চিত, না হবে কোথাও কিছু কম, এটা কিছু হবে না। তাহলে প্রত্যেকটা ব্যক্তির কাছে কি হবে, ন্যায় বিচার। আর এটাকেই প্লেটো কিন্তু ন্যায় বিচার বলছেন, জাস্টিস বলছেন। তাহলে যার যা কাজ সে তার করুক, ঠিক আছে। এরপর দেখো প্লেটোর মতে সর্বোচ্চ জ্ঞানের স্তর কি। প্লেটোর মতে সর্বোচ্চ জ্ঞানের স্তর কিন্তু নোয়েসিস, মানে প্রজ্ঞা। যদি বলি অ্যাকচুয়ালি এই যে নোয়েসিস প্লেটোর জ্ঞানের স্তরের সর্বোচ্চ স্তর, যেখানে বুদ্ধিগত জ্ঞানের মাধ্যমে ফর্ম বা আইডিয়ার যে রূপ রয়েছে সেটাকে উপলব্ধি করা যায় কিন্তু, ঠিক আছে, কিসের মাধ্যমে, এই প্রজ্ঞার মাধ্যমে, তাই না? তাহলে এখানে হবে প্রজ্ঞা। দেখো 14 নম্বর, নিচের কোনটি প্লেটোর জ্ঞানের নিম্নতম স্তর। প্লেটোর জ্ঞানের নিম্নতম স্তর হচ্ছে, আমি যতদূর পড়েছি বা দেখেছি সেটা কিন্তু এইকাসিস। উনি বলছেন যে এইকাসিস। আর এইকাসিস এটা কি জিনিস? এটা হলো ছায়া বা প্রতিচ্ছবির যে উপর ভিত্তি করে যে গঠিত ধারণা। এটা অ্যাকচুয়ালি কিন্তু কি, এটা কেবলমাত্র যদি বলা যায় এটা কল্পনা এবং অনুমান। যেমন গুহা রূপকের মাধ্যমে কিন্তু সেই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমরা যে যতটা দেখছি ওয়ালের যে ছবি বা এই যে ধারণার জগৎ, আমরা কিন্তু সেখানে যাচ্ছি না। আমরা জগৎকে যখন দেখছি, তার প্রতিচ্ছবিকে দেখছি, কল্পনাও করছি যে এইরকম, আসলে তো জিনিস এরকম নয়। আর এই জন্যই তো তিনি গুহা রূপকের ধারণাটা দিয়েছিলেন। তো এখানে দেখো প্লেটোর জ্ঞানের স্তরভেদ কোন বই থেকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, বা বইতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আমরা সবাই জানি দ্য রিপাবলিক, যে বইটার মধ্যে ডিভাইন লাইন থিওরির মাধ্যমে জ্ঞানের স্তরভেদের কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, ডিভাইন লাইন। তাহলে এখানে দেখো ডিভাইডেড লাইন থিওরি, ডিভাইন লাইন বলে দিয়েছিলাম, ডিভাইডেড লাইন থিওরি। এই থিওরির মাধ্যমে কিন্তু জ্ঞানের স্তরভেদের ব্যাখ্যা করা হয়েছে। এটা ডিভাইডেড লাইন কি ডিভাইন লাইন তোমরা জানি না, আমি যতদূর দেখেছি কারেকশন করেছি এটাকে, বা করার চেষ্টা করেছি, অনেক যতটা পারি অতটা কারেকশন করার চেষ্টা করেছি। তো ডিভাইডেড লাইন থিওরি, এই ডিভাইডেড লাইন থিওরিতে দ্য রিপাবলিক গ্রন্থের মধ্যে জ্ঞানের স্তরভেদের উল্লেখ করেছেন কে, প্লেটো। এরপরে রয়েছে নিচের কোনটি অপিনিয়ন ডক্সার অন্তর্গত স্তর। ডক্সা, সেটা আমরা যতদূর এখানে সঠিক উত্তর হবে পেইস্টিস, ঠিক আছে। এই পেইস্টিস কি আসলে? এটা হচ্ছে বস্তু জগতের বাস্তব যে জিনিসগুলি রয়েছে তার উপরে বিশ্বাস, যা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা মতামতের অন্তর্গত, ঠিক আছে। বাস্তব জিনিসের উপর যেটা বিশ্বাস সেটা বলছে যে এটা মতামতের কিন্তু অন্তর্গত, সেটাকে অ্যাকচুয়ালি অপিনিয়ন বা ডক্সা এর অন্তর্গত পিস্টিস, ঠিক আছে। তাহলে বি নাম্বার অ্যান্সার হবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে 17, প্লেটো ডিভাইডেড লাইন থিওরিতে ডিয়ানুইয়া কাকে বলে। ডিয়ানুইয়া কাকে বুঝিয়েছেন অ্যাকচুয়ালি। ডিয়ানুইয়াকে তিনি বুঝিয়েছেন বিশ্লেষণমূলক যুক্তিকে, ঠিক আছে, বিশ্লেষণমূলক যুক্তিকে বুঝিয়েছেন। এখানে বলছে ডিয়ানুইয়া এমন একটা বিষয় যা যুক্তি ভিত্তিক চিন্তা, ঠিক আছে। সাধারণত যেমন অঙ্ক হয়, জ্যামিতি, এইসব জগতে যে ব্যবহার করা হয় সেই বিষয়কে তিনি বুঝিয়েছেন। প্লেটোর ধারণাবাদ থিওরি অফ আইডিয়া অনুযায়ী নিম্নলিখিত কোনটি বাস্তবতার আসল রূপ।
কোনটি বাস্তবতার আসল রূপ? ধারণার জগৎ বা ভাব জগৎ। ঠিক আছে, ধারণার জগৎ। অ্যাকচুয়ালি উনি ধারণার জগৎ, বেশিরভাগ জায়গায় ধারণার জগৎকেই বলা হয়েছে, অনেক জায়গায় ভাব জগৎকে বলা হয়েছে, কারণ ভাব জগৎ আইডিয়ালিজম বা ধারণার জগৎ, যে আইডিয়ালিজম বা ফর্ম, এই যে আইডিয়াস অ্যান্ড ফর্মস একসঙ্গে যে ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে হয়তো এই জায়গায় জায়গায় হয়তো এরকম বলা হয়েছে, কিন্তু ধারণার জগতই কিন্তু অ্যাকচুয়ালি ভাব জগৎও বলা চলে। প্লেটো আসলে মনে করতেন কি, অ্যাকচুয়ালি মনে করতেন এরকম যে ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলি বস্তু, মানে ইন্দ্রিয় গ্রাহ্য যে বস্তু নয়, সেগুলি চিরস্থায়ী অপরিবর্তনশীল যে ধারণা, যে অ্যাকচুয়ালি ইন্দ্রিয় গ্রাহ্য যে বস্তু নয়, বরং সেগুলি চিরস্থায়ী, সে অপরিবর্তনশীল, সেটা হচ্ছে ধারণাই। বাস্তবত অ্যাকচুয়ালি তার আসল রূপই সেটা। এই ধারণাগুলি আমাদের কিন্তু ভাব জগতে অবস্থিত থাকে। ঠিক আছে, এই হিসেবে তিনি বলছেন প্লেটোর ধারণাবাদের নিম্নলিখিত বাস্তব আসল রূপই হচ্ছে ধারণার জগৎ। ঠিক আছে, এরপরে দেখো প্লেটোর মতে ঘোড়া নামক ধারণা কি। প্লেটোর মতে যে ঘোড়া নামক এই ধারণাটা আসলে কি? ঘোড়া নামক ধারণাটা আসলে তিনি বলছেন নিখুঁত রূপ, বলছেন চিরন্তন ও নিখুঁত রূপ। কেন? কারণ প্লেটো মনে করেন প্রত্যেক যে বস্তু বা প্রাণীর একটি চিরন্তন ধারণা আছে যা নিখুঁত এবং পরিবর্তনশীল। এই ঘোড়া যে নামটা রয়েছে, যে তার ধারণা, সেটাও নিখুঁত হবে। কারণ আমরা ঘোড়াকে দেখতে পাচ্ছি, ঘোড়াকে জানতে পাচ্ছি, সেই বস্তুকে, কিন্তু ঘোড়ার যে ধারণাটা, তুমি ঘোড়া তোমার সামনে না থাকলেও তোমার ধারণার জগতে সেই আকারটা বা সেই ঘোড়ার যে ধারণা, আইডিয়াস তোমার আছে, সেটাই হচ্ছে নিখুঁত। ঠিক আছে, সেই জন্য তিনি বলছেন, তার কারণ তিনি বলছেন ফর্মের জগতই হচ্ছে যে আসল জগৎ বা আসল রূপ। এরপরে দেখো বলছে ধারণার জগতে পৌঁছতে হলে প্লেটোর মতে কোনটি প্রয়োজন? ধারণার জগতে পৌঁছতে হলে প্লেটোর মতে প্রয়োজন হচ্ছে যুক্তি ও চিন্তার। এখানে ইন্দ্রিয়জ জ্ঞান অভিজ্ঞতা ব্যবহারিক, আমি যেটা অ্যান্সার হচ্ছে আমি সেটাকে বলছি, কারণ এখানে দেখো তোমরা অ্যাকচুয়ালি এসেই যাচ্ছে অ্যান্সার, যে ধারণার জগতে পৌঁছতে হলে প্লেটোর মতে কি প্রয়োজন? প্লেটোর মতে প্রয়োজন ইন্দ্রিয়জ জ্ঞান অভিজ্ঞতা যুক্তি, এগুলির দরকার নেই, যুক্তি এবং চিন্তার দরকার। তার মানে আমাদের থিঙ্কিং, এই যে রিজনিং, ঠিক আছে, এটাকে দরকার। কারণ প্লেটো এমন মনে করতেন যে ইন্দ্রিয় নয়, বরং যুক্তি ও দর্শন চিন্তার দ্বারাই আমরা কি করতে পারি? ধারণার জগতে পৌঁছাতে পারি। তার মানে ইন্দ্রিয়র দ্বারা কি হবে? অভিজ্ঞতা, যেটা গুহারূপকে একদম সর্বনিম্ন স্তরের মধ্যে রয়েছে, তার জন্য তিনি আবদ্ধ রয়েছেন, তার জ্ঞানের জগতে পৌঁছতে পারছেন না। তাহলে সেই জ্ঞানের জগতে পৌঁছতে হলে যে প্রজ্ঞার যদি আমার অধিকারী হতে হয়, তাহলে আমার কি দরকার হবে? আমার সেই গুহা থেকে বেরিয়ে যদি আমার জ্ঞানের জগতে আসতে হয়, সেই সর্বোচ্চ স্তরে যদি যেতে হয়, তাহলে আমার দরকার কিন্তু যুক্তি ও দর্শন চিন্তা। ঠিক আছে, তো দেখো যে প্লেটোর গুহা উপমা অ্যালিগরি অব দ্য কেভ কি বোঝায়? এখানে দেখো আবার আলাদা আলাদা দিয়েছে। বস্তু জগতের সৌন্দর্য, রাজনৈতিক বাস্তবতা, মানুষ কিভাবে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যায়, আর ঈশ্বরের অস্তিত্ব। এখানে একদম পরিষ্কার সি নাম্বার হবে, মানুষ কিভাবে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে, অর্থাৎ এই যে আমরা পড়লাম একটা ওখানে যে পিস্তা, তাই না? এই যে একদম পিস্তা নয়, এই যে এটা দেখো ইকাইসিস, এখান থেকে একদম প্রজ্ঞাতে আমরা কিভাবে পৌঁছতে পারি, সেই জিনিসটাকে তিনি মানুষ কিভাবে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে পৌঁছায় সেটা। তার মানে এই গুহার উপমাতে প্লেটো অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চেয়েছেন, মানুষ প্রথমে ছায়াকে বাস্তব মনে করে, তাই না? শ্যাডো বাস্তব মনে করে, এবং ধীরে ধীরে কি হয়, তিনি আলোর বা সত্যকে উপলব্ধি করেন। এখানে আলো বলতে তিনি জ্ঞানকে, এবং সত্য বলতে তিনি কিন্তু ধারণাকে বুঝিয়েছিলেন। তার দেখবে ওই বইয়ের মধ্যে, তোমরা যে কোনো বইয়ের মধ্যে হয়তো ওয়েস্টার্ন ফিলসফির যে কোনো বই তোমরা দেখো, বিশেষত সমরেন্দ্র ভট্টাচার্যের বইকে যদি দেখো, সেখানেও পাবে তোমরা যে ওয়েস্টার্ন যে কোনো মনে করো, সেখানে এরকমই ব্যাখ্যা করা হয়েছে। এক এক বই হয়তো একটু ভাষার একটু আলাদা আলাদা করা হয়েছে, কিন্তু এখানে যে
আলোকে অ্যাকচুয়ালি জ্ঞান এবং সত্যকে ধারণা, এবং প্রথমে যে মানুষের অজ্ঞতা সেটা হচ্ছে বাস্তব জগৎ, যেখানে ছায়াকে বলা হয়েছে যে তারা ছায়াকে বাস্তব মনে করে, আর এটি কিন্তু অজ্ঞতা। ঠিক আছে, এরপরে দেখি প্লেটোর মতে বাস্তব বস্তু বা ঘটনা কিসের অনুকরণ। প্লেটোর মতে বাস্তব ঘটনা বা বাস্তব বস্তু বা ঘটনা কিসের অনুকরণ? প্লেটো বলছে ধারণার অনুকরণ। কারণ এই যে বাস্তব বস্তু বা ঘটনা কোনো না কোনো বস্তুর কপি, তাই না? তো আমরা জানি যে এখানে দেখো এক্ষেত্রে প্লেটো মনে করেন কি ইন্দ্রিয় যে গ্রাহ্য যে বস্তুগুলি রয়েছে সেগুলি ধারণাকে অনুকরণ করে, ইমিটেশনস তিনি বলছেন, ইমিটেশন বলছেন ফলকেনবার্গের বইকে যদি দেখো, বা যে বইগুলি রয়েছে ওয়েস্টার্ন ফিলসফির উপরে, সেখানে দেখবে ইমিটেশনস। তারপর আরো বলছে বলে মিমিনিস বলে এরকম কিছুটা বলছে যে অ্যাকচুয়ালি এগুলির রূপ, যে এগুলির প্রকৃত রূপ হলো কি, অ্যাকচুয়ালি এগুলি প্রকৃত রূপ তো নয়, এগুলি হচ্ছে ধারণার ছায়া মাত্র। কোনগুলি? এই বাস্তব জগৎ। এই বাস্তব জগতের বস্তু বা বাস্তব বস্তু সবই হচ্ছে যে ধারণার ছায়া মাত্র, দ্য শ্যাডো বা ইমিটেশনস, অনুকরণ করছেন। ঠিক আছে, এখানে সি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে প্লেটোর ধারণাবাদ, থিওরি অফ আইডিয়াস অনুসারে ধারণা কেমন ধরনের বস্তু? ধারণা কেমন ধরনের বস্তু? ধারণা তাহলে যা মনে করো শাশ্বত যদি হয়, যেটা একদম এক্সট্রিম পর্যায়ের প্রজ্ঞা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে সেটা অবশ্যই চিরন্তন হবে এবং অবিনশ্বর হবে। তার পরিবর্তনশীল হলে কি হবে? তার মধ্যে কিছু না কিছু শ্যাডো টাইপের বিষয় থাকবে। ইন্দ্রিয়গ্রাহ্য হলে তা কি হবে? শ্যাডোতে পরিণত হবে। আমরা শ্যাডোকে দেখতে পাই আকারবিহীন এবং অস্পষ্ট। এটা আকারবিহীন এবং অস্পষ্ট তো হবেই না, কারণ সেটা তো স্পষ্ট রূপ। তার ধারণা হচ্ছে এই বাস্তব জগতে শ্যাডো হয় এবং শ্যাডো আমাদের কাছে অস্পষ্ট, তাহলে হবে চিরন্তন এবং অবিনশ্বর। এখানে দেখো প্লেটোর মতে বাস্তব জগতে যা দেখা যায় তা কি? বাস্তব জগতে যা দেখা যায় তা ছায়া বা অনুকরণ, মানে শ্যাডো, ইমিটেশন। ঠিক আছে, একটু আগে এটাকে নিয়ে আলোচনা করাই হলো। 25 প্লেটোর দর্শনে জ্ঞান কিভাবে অর্জিত হয়? প্লেটোর মাধ্যমে জ্ঞান অর্জিত হয় যুক্তির মাধ্যমে। যুক্তি, এবং এখানে দেখো ধ্যান বলছে, ঠিক আছে, কিন্তু একই জিনিস কিন্তু, হ্যাঁ, যে যুক্তি এবং চিন্তা। ঠিক আছে, ওখানে বলছিল জ্ঞান কিভাবে অর্জিত হয়, তাহলে এখানে যুক্তি ও ধ্যানের মাধ্যমে। এখানে চিন্তা, তোমরা যদি চিন্তা আসে চিন্তা লিখবে, যদি ধ্যান আসে ধ্যান লিখবে, অভ্যাস হবে না। কিন্তু অভ্যাস আমাদের কত সময় ভুলও তৈরি হয়। তো প্লেটোর মতে সর্বোচ্চ ধারণা, সুপ্রিম আইডিয়া কোনটি? প্লেটোর মতে সুপ্রিম আইডিয়া হচ্ছে, এখানে বলছে ন্যায়, সৌন্দর্য, সৎ, মঙ্গল, বলছে সৎ। দা সতের ধারণা হচ্ছে তার মতে সুপ্রিম আইডিয়া। এখানে বলছে প্লেটো তার ধারণাবাদ কিসের বিরোধিতা করে? প্লেটো ধারণাবাদ অবশ্যই বস্তুবাদের বিরোধিতা করবে, তাই না? যে বস্তুবাদ রয়েছে তার বিরোধিতা অবশ্যই করবে, কারণ বস্তু শব্দ ছায়া, তাই না? আর ধারণা তার যে প্রধান যে থিওরি, তার একদম অপোজিট থিওরি, যে বস্তু, এই জগতের বস্তু, যত বস্তু রয়েছে সবই তার ইমিটেশন, সবই তার শ্যাডো। এখানে রয়েছে থিওরি অফ রিকালেকশন, ধারণাটি কোন দার্শনিকের সঙ্গে যুক্ত? এটা আমাদের প্লেটোর সঙ্গে যুক্ত। ঠিক আছে, থিওরি অফ রিকালেকশনস, তাই না? থিওরি অফ রিকালেকশনস আমাদের হচ্ছে প্লেটোর সঙ্গে যুক্ত। এবার আমরা এখানে আসি, প্লেটো কোন গ্রন্থে ধারণার জগৎ ও বাস্তব জগতের সঙ্গে তুলনা করেছেন এবং গুহারূপকের মাধ্যমে তুলনা করেছেন? সেটা রিপাবলিক, দ্য রিপাবলিক গ্রন্থে। ঠিক আছে, এবার দেখো প্লেটো গুহারূপক, অ্যালিগরি অফ দ্য কেভ, কি বোঝাতে চেয়েছেন? এখানে দেখো আবার একটা আছে, সমাজের রাজনৈতিক অবস্থা, ধর্মীয় আধ্যাত্মিকতা, জ্ঞানের পথ ও অজ্ঞতার অবস্থা। একদম এটা আমরা এতক্ষণে এটা আমরা বুঝে গেছি, তো এটাকে ব্যাখ্যা করার কোনো মানেও নেই। আমি তোমাদের একবার ব্যাখ্যাই করলাম। দেখো এক এক জায়গায় এক এক ধরনের শব্দ যদি তোমাদের আসে, তোমাদের যদি কনফিউশন মনে হয়, তাহলে তোমরা হচ্ছে, তো এটাকে আর ব্যাখ্যা করার খুব একটা প্রয়োজন নেই আমি মনে হয়, কারণ এতক্ষণ এটার প্রচুর আমরা ব্যাখ্যা করেছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই।
এখানে অ্যারিস্টটলের মতে এবার দেখো আমরা প্লেটোকে অনেকটাই কোশ্চেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলি কোশ্চেন এক্সট্রা দিয়েছি, তোমাদেরকে যদি ওয়ার্ড লাগে তোমরা সেগুলি স্কিপ করে দেখো, আশা করি তোমাদের কাজে তো লাগছেই। এবার আমরা অ্যারিস্টটলকে দেখি। অ্যারিস্টটলের মতে কার্যকারণ তত্ত্বে কত ধরনের কারণ রয়েছে? আমরা জানি 4টি কারণ রয়েছে। সবার প্রথমে যে কারণ রয়েছে, যে কটা কারণ রয়েছে, যে উপাদান কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ এবং যেটা হচ্ছে ফাইনাল কজ যেটাকে বলছে, ঠিক আছে, পরিণতিমূলক কারণ। এটাকে অনেকভাবে অনেক জায়গায় অনেক ভাষায় বলা হয়েছে। নিমিত্ত কারণকে যে স্রষ্টা কারণ বা ইত্যাদি ইত্যাদি এভাবে বলেছে। আমরাও এখানে অনেকটা আলাদা ধরনের ভাষাকে ইউজ করেছি। তো এই 4টি কারণের কথা কিন্তু বলছেন এই জগৎকে ব্যাখ্যা করার জন্য, বস্তুকে ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে, তিনি এভাবে বলছেন। তো অ্যারিস্টটলের মতে চূড়ান্ত কারণ কি? অ্যারিস্টটলের মতে চূড়ান্ত কারণ হচ্ছে কোনটা? যেটা একদম ফাইনাল, যেটা আমার স্ট্রাকচার তৈরি একদম শেষে আমি যেটা একদম আউটপুট পাই, তাই না? তাহলে যে ব্যক্তি বস্তুটি তৈরি করে, সে তো নিমিত্ত কারণ। যে পদার্থ থেকে বস্তুটি তৈরি করা হয় তাহলে সেটা উপাদান কারণ। যে উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য বস্তুটি বিদ্যমান, ঠিক আছে, তাহলে এই যে দেখো, তাহলে বস্তুর আকৃতি আর নীল নকশা এটা আকারগত কারণ। এই যে হচ্ছে যে উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য বস্তুটি বিদ্যমান। আমি একটা কলমকে প্রথমে একটা চিন্তা করছি, ম্যাটেরিয়াল নিচ্ছি, নিমিত্ত কারণ ব্যবহার করছি, এবং ফাইনাল আউটপুট কি হবে সেটা দিয়ে কলমটা লেখা, তাহলে লেখা যাচ্ছে কি না, তাহলে বস্তুটি যে উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য বিদ্যমান হবে বস্তুটি, সেটি আমাদের চূড়ান্ত কারণ হবে। তো নিচের কোনটি বস্তুর আকারগত কারণের উদাহরণ? নিচের কোনটি আকারগত? মূর্তিটি তৈরিতে ব্যবহৃত মার্বেল, এটা হচ্ছে বস্তুগত কারণ, তাই না? তার মানে ম্যাটেরিয়াল কজ। তাহলে বস্তুর মূর্তিতে যে মার্বেল ব্যবহার হবে সেটা আমাদের বস্তুগত কারণ, মানে ম্যাটেরিয়াল কজ যেটাকে বলা হয়েছে সেটা। অ্যারিস্টটলের দর্শনে দক্ষ কারণ বলতে বোঝায় এই যে দক্ষ কারণ, ঠিক আছে? তাহলে পরিবর্তনের যা কারণ হবে সেটি আমাদের দক্ষ কারণ, তার মানে নিমিত্ত কারণ যেটাকে বলা হয়েছে, ঠিক আছে, বোধহয় ইফিশিয়েন্ট কজ। এরপর রয়েছে কাঠের টেবিলের আকারগত কারণ হলো, আকারগত কারণ কি? এই যে টেবিলের আকৃতি বা নকশা। তাহলে এখানে তোমাদের কিন্তু একটা জিনিস পরিষ্কার তোমরা বুঝে যাচ্ছ যে 4টা কারণ দেখো পরপর বলে দিয়েছি। তো 4টা কারণ কাকে কি বলে তোমরা এটাকে ধরে নিও। ওটাকে আমাকে একটা জায়গায় করে দিতে হতো যে আকারগত কারণ বলতে কি বোঝো, ফর্মাল কজ বলতে, এইরকম 4টা কারণকে যদি বলে দিলেই আমার মনে হয় এই কোশ্চেনগুলি দেখতে হতো না। যাই হোক, আমি করে দিলাম, 4টি করে দেওয়া হয়েছে যদিও। এখানে বলছে অ্যারিস্টটলের গৃহের উদাহরণ ব্যবহার করে নিম্নলিখিত 4টি কারণের সাথে কোনটি সঠিকভাবে মেলে? এখানে দেখো উপাদান হিসেবে ইট রাখা হয়েছে, ঠিক আছে, উপাদান হিসেবে ইট রাখা হয়েছে, আকার হিসেবে নীল নকশা, দক্ষ হচ্ছে নির্মাতা, চূড়ান্ত হচ্ছে আশ্রয়। উপাদান নির্মাতা এটা একদম সঠিক নয়, এটাই দেখো সঠিক হবে উপাদান। তো আমার হিসেবে তো এখানে দেখো উপাদান ইট, আকার হচ্ছে নীল রং, দক্ষ নির্মাতা, চূড়ান্ত হচ্ছে আশ্রয়। তাহলে এই ক নাম্বার হচ্ছে সঠিক তোমার উত্তর হবে। এইবার আসি 7 নাম্বার কোশ্চেনে। দেখো এই যে অ্যারিস্টটলের থেকে আমাদের 7 নাম্বারের যে কোশ্চেনটা রয়েছে সেটা, অ্যারিস্টটলের মতে সত্তার প্রাথমিক শ্রেণী কি? অ্যারিস্টটলের মতে সত্তার প্রাথমিক শ্রেণী হচ্ছে পদার্থ, ঠিক আছে, কারণ তিনি বলছেন পদার্থ যে সত্তার প্রাথমিক স্তর হিসেবে তিনি বিবেচনা করেছেন। অন্যান্য যে সমস্ত শ্রেণী, পরিমাণ, গুণ, সম্পর্ক, এই পদার্থগুলির উপরই কিন্তু নির্ভর করে। আর এটি সবচেয়ে মৌলিক এবং বাস্তবতা, এটাকেই বাস্তবতা বলা হয়েছে, যে পদার্থের উপরই অন্যান্য সমস্ত শ্রেণীগুলি পদার্থের উপর নির্ভরশীল। সেটা কি বলছি আমি? সেটা বললাম গুণ যেমন রয়েছে, পরিমাণ যেমন রয়েছে, সম্পর্ক যেমন রয়েছে, এগুলি। তাহলে আমাদের প্রাথমিক যে সত্তা সেটা হচ্ছে পদার্থ। নিচের কোনটি অ্যারিস্টটলের প্রাথমিক পদার্থ যে ধারণাটি সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? তার মানে একদম প্লেটো একদম অপোজিট টাইপের কথাকে বলতে চাইছেন। নিচের কোনটি প্রাথমিক সেটাকে বলা হচ্ছে যে বিশেষ যে স্বতন্ত্র জিনিসগুলি রয়েছে, বিশেষ স্বতন্ত্র জিনিস, যেমন অ্যারিস্টটলের যে তত্ত্ববিদ্যা যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই যে প্রাথমিক পদার্থগুলি হলো যে
পৃথক পৃথক যে কংক্রিট বস্তু, যেমন যেমন সক্রেটিস, একটি গাছ, পাথর একটি, এই যে আলাদা আলাদা, তাহলে এগুলি হলো মৌলিক সত্তা যা স্বাধীনভাবে বিদ্যমান, তাই না? তারপর রয়েছে অ্যারিস্টটলের যে তোমার হচ্ছে অ্যারিস্টটলের পদার্থ তত্ত্বে রূপ কি ভূমিকা পালন করে। এখানেও রূপ বলতে কিন্তু ফর্মকেই বোঝানো হয়েছে। ফর্ম অ্যাকচুয়ালি ফর্ম, এই ফর্ম রূপ কি। তাহলে তিনি বলছেন এখানে দেখো লেখাগুলি উল্টো দিকে দিকে হয়ে গেছে, সামনে সামনে হবে এগুলি, ঠিক আছে? তো এখানে যদি আমরা বলি ফর্ম কি একটি পদার্থ, এটি পদার্থ এর সাথে অভিন্ন, মানে এটি পদার্থর সাথে অভিন্ন, এটি পদার্থকে আকৃতি বা বাস্তবতা দেয়, এটি সম্পূর্ণ রূপে অপ্রাসঙ্গিক ধারণাগত। এখানে কিন্তু এটা হবে যে পদার্থর সঙ্গে অভিন্ন। কিন্তু যেমন তিনি বলছেন, অ্যারিস্টটল এটা বিশ্বাসও করেন যে প্রতিটি বস্তুই পদার্থ এবং রূপের সমন্বয়, তাই না? তাহলে রূপ অন্যথায়, যদি রূপকে যদি ছেড়ে দিই অনির্দিষ্ট পদার্থের গঠনকে পাবো, সংজ্ঞা এবং বাস্তবতা কিন্তু প্রদান করবে। তার মানে রূপকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেটা দেখো পদার্থের গঠন, সংজ্ঞা, এগুলি কিন্তু অনির্দিষ্ট যে বাস্তবতা এগুলি প্রদান করবে। তুমি পদার্থকে দেখবে কিভাবে? তার আকার নেই, তাই না? কোনো না কোনো একটা আকার হবে। আবার শুধু আবার আকারকে তুমি দেখতে পাবে না যদি পদার্থ না হয়। এই জন্য তিনি বলছেন এর সঙ্গে এটা অভিন্ন হওয়া উচিত। অ্যারিস্টটলের মতে পদার্থ কোন দুটি নীতির সংমিশ্রণ? অ্যারিস্টটলের মতে পদার্থ কোন দুটি নীতির সংমিশ্রণ? সেটা হচ্ছে রূপ ও পদার্থ, তার মানে ফর্ম অ্যান্ড ম্যাটার। ফর্ম অ্যান্ড ম্যাটার ইংলিশে করলে কিন্তু এরকম হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি 11, অ্যারিস্টটলের দর্শনে পদার্থ সম্পর্কে নিচের কোনটি সত্য? অ্যারিস্টটলের দর্শনে পদার্থ সম্পর্কে নিচের কোনটি সত্য হবে? সত্য দেখো এখানে যদি আমরা বলি পদার্থ হলো ভবিষ্যৎবাণীর চূড়ান্ত বিষয় না, পদার্থ নিজে বিদ্যমান, পদার্থ অস্তিত্বের জন্য অন্যান্য বিভাগের উপর নির্ভর করে, একদম তাই। পদার্থ এটা হবে না, সি নাম্বার রাইট হবে। বলছে পদার্থ অস্তিত্বের জন্য অন্যান্য বিভাগের উপর কিন্তু নির্ভর করে। তাহলে অ্যারিস্টটল এর বিপরীত একটি যুক্তি দিয়েছেন, যেমন অন্যান্য বিভাগ যেমন পরিমাণ, গুণ, এগুলি যে রয়েছে এগুলি পদার্থের উপর নির্ভর করে, বিপরীত ভাবে কিন্তু এটা নির্ভর করে না। তাহলে পদার্থটি যে অন্ততাত্ত্বিকভাবে স্বাধীন কিন্তু, ঠিক আছে? তো ক্লিয়ার হলো কিনা জানি না, আরো বলা যেতে পারে। দেখো সময়ও একটা বিশাল বড় ব্যাপার, যদি এটাকে যদি বলতে যাই তাহলে একটা ক্লাসই হবে। অ্যারিস্টটলের উপরে বোধহয় ক্লাস করা বোধহয় নেই। যাই হোক, অ্যারিস্টটলের উপর আমি যদি তোমাদের যেগুলি তোমাদের ভিডিওগুলি প্রয়োজন হবে, যদি লং ভিডিও প্রয়োজন হয় যে ব্যাখ্যা টাইপের, সেটা কিন্তু বলতে পারো, আমি কিন্তু এটা ব্যবস্থা করতে পারি। তাহলে অন্যান্য বিভাগের উপর নির্ভর করবে, তাহলে পদার্থের অস্তিত্বের জন্য অন্যান্য বিভাগের উপর কিন্তু নির্ভর করতে হবে। যেমন ধরো আকার রয়েছে, পরিমাণ রয়েছে, গুণ রয়েছে, এগুলি সবের কথা তিনি বলছেন। পদার্থকে যদি কি করতে হয়, অস্তিত্ব যদি প্রতিপাদন করতে হয়, একটা পদার্থকে তুমি কি দিয়ে দেখবে? গুণ দেখবে, পরিমাণ দেখবে, আকার দেখবে, তাই না? তাই অ্যারিস্টটলের মতে রূপ, ইডোস বলতে কি বোঝায়? তার ফর্ম যে বলছে, তাহলে এটাকে বলছে অ্যারিস্টটল পদার্থের ভৌত গঠন একটা উদাহরণ এসে রয়েছে, বস্তুর পরিবর্তনশীল সারাংশ, বাস্তবতা, বস্তুগত কারণ, আকস্মিক সম্পত্তি, তাই না? তাহলে বলছে রূপকে বোঝাতে যায়, অ্যারিস্টটলের মতে রূপ বলতে তিনি বোঝাতে চাইছেন বস্তুর কিন্তু অপরিবর্তনীয় সারাংশ বা বাস্তবতাকে। তাহলে অ্যারিস্টটল তার অধিবিদ্যায় রূপ কি? রূপ হলো পদার্থের এক অপরিহার্য যে বাস্তবতা, তাই না? যা প্রাকৃতিক বা প্রকৃতির যে বাস্তবতা সেটা। তাহলে এটি বস্তুকে আকৃতি এবং উদ্দেশ্য দিবে, এবং যার দ্বারা রূপ ছাড়া পদার্থ কিন্তু অনিশ্চিত। এই রূপকে, তাহলে রূপ হচ্ছে আমার সারাংশ, রূপ হচ্ছে আমার বাস্তবতা, ঠিক আছে? এরপরে দেখো অ্যারিস্টটলের হাইলোমরফিক তত্ত্বে নিম্নলিখিত কোনটি বস্তুকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? হাইলোমরফিক যে তত্ত্বটা রয়েছে সেখানে যে কোনো জিনিসকে বাস্তবায়িত করে, যে উদ্দেশ্য প্রদান করে, পরিবর্তনের অন্তর্নিহিত সম্ভাবনা যার থাকে, গতির কারণ। এখানে আমাদের হবে পরিবর্তনের অন্তর্নিহিত সম্ভাবনা। আমি দেখো ব্যাখ্যাকেও তোমাদের ছোট ছোট করে বলছি, তোমরা যদি পারো এটাকে একটু দেখে নিলে তোমাদেরই সুবিধা হবে।
এখানে পরিবর্তনের হাইলোমরফিক যে তত্ত্বটি রয়েছে সেখানে বস্তুকে যে সংজ্ঞায়িত করার জন্য তিনি বলছেন পরিবর্তনের অন্তর্নিহিত সম্ভাবনা। তাহলে অ্যারিস্টটল কি বলছেন? পদার্থকে বিশুদ্ধ সম্ভাবনা হিসেবে সংজ্ঞায়িত করেছেন, তাই না? বিশুদ্ধ পদার্থ হিসেবে কিন্তু সংজ্ঞায়িত করেছেন, মনে রেখো। তাহলে এটি কি হলো? এমন একটি স্তর হবে যা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তাহলে এটা এমন একটা স্তর, তাহলে সংজ্ঞায়িত করেছেন কিসের মাধ্যমে? সম্ভাবনা, বিশুদ্ধ সম্ভাবনা। তাহলে এটি হচ্ছে এমন একটা স্তর যেখানে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তাহলে রূপ ছাড়া কিন্তু এর বাস্তবতা নেই, ঠিক আছে? তাহলে দেখো, রূপ এবং ম্যাটারকে, মানে ফর্ম অ্যান্ড ম্যাটারকে তিনি একসঙ্গে কি প্যারালালি দেখছেন, একটা আর একটা ছাড়া কিন্তু কি শূন্য। তাহলে অ্যারিস্টটলের হাইলোমরফিজমের মতবাদের অর্থ কি হবে, তাই না? তাহলে বলছে হাইলোমরফিজমের অর্থ হবে তার পদার্থ রূপের সংমিশ্রণ, কারণ এখানে তো তাই বলছে। তাহলে হাইলোমরফিক তত্ত্বে যেখানে এই দুটোকে একসঙ্গে ব্যাখ্যা করছে, তাহলে হাইলোমরফিজম কি? পদার্থ রূপের সংমিশ্রণ। তাহলে হাইলোমরফিজম যে শব্দটি, তাহলে এটা হচ্ছে হাইলো যেটা পদার্থ, এবং মর্ফ মানে রূপ। কিন্তু তোমরা এটা জানো কিনা বা তোমাদের এটা ক্লিয়ার করে একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে এক হচ্ছে হাইলো, যে গ্রিক শব্দ হাইলো মানে পদার্থ, এবং মর্ফ মানে হচ্ছে রূপ, এর থেকে এসছে। তাহলে অ্যারিস্টটলেরকে বলছে ভৌত জগতের সব কিছুই পদার্থ, যা সম্ভাব্যতা, এবং রূপ হচ্ছে তার বাস্তবতা। এই সম্ভাব্যতা এবং বাস্তবতার এই যে সংমিশ্রণ, অ্যাকচুয়ালিটি অ্যান্ড পোটেনশিয়ালিটি, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার। এরপরে দেখো 15, অ্যারিস্টটলের মতে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? প্লেটোর মতো বস্তু থেকে ফর্ম আলাদাভাবে বিদ্যমান থাকে, বস্তুর প্রকৃতির জন্য কেবল পদার্থই দায়ী, পদার্থগুলি পদার্থ এবং ফর্মের সংমিশ্রণ। তারপরে রয়েছে এখানে 4 নম্বরে, দেখো রয়েছে 4 নম্বরে পরিবর্তন কেবল আকারেই ঘটে, কোনো পদার্থের নয়। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটা হবে, পদার্থগুলি পদার্থ এবং ফর্মের সংমিশ্রণ। কারণ তিনি বলছেন প্লেটোর অ্যাকচুয়ালি অপোজিট কথা বলছেন অ্যারিস্টটল। তার যুক্তি দিচ্ছেন যে রূপ যে রয়েছে সেটা স্বাধীনভাবে বিদ্যমান নয়, বরং সবসময় কি হয়, সবসময় পদার্থের মধ্যে মূর্ত থাকে। সমস্ত যে ভৌত যে পদার্থগুলি রয়েছে, এই উভয়ের কিন্তু এই অ্যাকচুয়ালি পদার্থ এবং ফর্মের যে সংমিশ্রণ আমরা কিন্তু বলতে পারি। এরপরে রয়েছে কোন উদাহরণটি অ্যারিস্টটলের রূপের ধারণাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে? তরবারি তৈরিতে ব্যবহৃত লোহা তীক্ষ্ণতা এবং নকশা বা লোহাতে তরবারি পরিণত করে, তরবারির ওজন, তরবারি রাখার জায়গা। তাহলে এখানে দেখো সব থেকে ভালোভাবে যে ব্যাখ্যাটা করছে তীক্ষ্ণতা, নকশা এবং নকশাকে তরবারিতে পরিণত করা। তাহলে এক্ষেত্রে এটা হবে অ্যারিস্টটলের রূপের সবচেয়ে সুন্দর একটা বিষয়, কারণ তরবারির আকৃতি লোহাতে তরবারি বানায়, এর নকশা, গঠন এবং কার্যকারিতা। আর রূপ ছাড়া লোহার আকারহীন পদার্থ থাকে না। রূপ ছাড়া লোহা আকারহীন পদার্থই থেকে যাবে, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো 17, অ্যারিস্টটলের মতে প্লেটোর রূপতত্ত্বের সবচেয়ে মৌলিক সমালোচনা কোনটি? রূপতত্ত্বের সবচেয়ে মৌলিক সমালোচনা এখানে আমাদের হবে অভিজ্ঞতার জগৎ থেকে রূপগুলির বিচ্ছিন্নতা। অভিজ্ঞতার জগৎ থেকে রূপগুলির বিচ্ছিন্নতা কেন? কারণ অ্যারিস্টটল তার সমালোচনায় কিভাবে বলছেন যে প্লেটোর যে রূপগুলি বাস্তব যে জগৎ রয়েছে সেখানে পৃথক, এবং তাই পৃথক জিনিসগুলির প্রকৃত ব্যাখ্যা করা যায় না বা ব্যাখ্যা করতে পারে না। তাই অ্যারিস্টটল এটাই বিশ্বাস করতেন যে প্রত্যেকটা বস্তুর সারাংশ তার বস্তুর মধ্যেই বিদ্যমান, পৃথক জগতে কিন্তু তার অস্তিত্ব নেই, ঠিক আছে? 18 নম্বর দেখো, প্লেটোর ফর্ম তত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটল যে তৃতীয় পুরুষের যুক্তি ব্যবহার করেন তা কি? তৃতীয় পুরুষের যুক্তি যেটা ব্যবহার করেছেন সেটা আসলে কি? এটি দেখায় যে রূপের অস্তিত্ব নেই, এটি পরামর্শ দেয় যে তত্ত্বটি একটি অসীম পশ্চাৎসরণের দিকে পরিচালিত করে। 3 নম্বর বলছে এটি প্রমাণ করে যে রূপগুলি বস্তুগত, এটি রূপ এবং সৌন্দর্য ঐক্যকে সমর্থন করে। খ নাম্বার। তাহলে আমরা জানি এটা বলছে যে তার তৃতীয় পুরুষের যুক্তি এটি এমন পরামর্শ দেয় যে তত্ত্বটি একটি অসীম এবং পশ্চাৎসরণের দিকে পরিচালিত হয়।
তাই না? কেন? কারণ থার্ড ম্যান আর্গুমেন্ট যেটা আছে সেটা অ্যারিস্টটল যে বলেন যে যদি বাস্তব বস্তুর মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করা যায় তাহলে কি দরকার? একটা ফর্মের প্রয়োজন হয়, তাই না? তাহলে বস্তু এবং তার প্রথম ফর্মের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করার জন্য আরেকটি ফর্মের প্রয়োজন হবে, যা একটি অসীম পশ্চাৎ সরণের দিকে পরিচালিত করে। তাহলে আমাদের খ নম্বরের অ্যান্সারটি সঠিক হয়। তারপরে রয়েছে দেখো, অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে কোন জিনিসের সারাংশ বা রূপ বিদ্যমান। অ্যারিস্টটল কি বিশ্বাস করতেন? যে কোনো জিনিসের সারাংশ বা রূপ বিদ্যমান। তাহলে তিনি বলছেন বস্তুর মধ্যেই গ নাম্বার উত্তর সঠিক হবে। প্লেটো অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে প্লেটোর একদম অপোজিট কথাই বলছেন। অ্যারিস্টটল বলছেন যে রূপ অ্যাকচুয়ালি রূপটা আসলে অবিচল। অবিচল বলতে আমরা কি বুঝি? একটি বস্তুর মধ্যেই বিদ্যমান, কোনো পৃথক রাজ্যে তার অস্তিত্ব নেই। তো চলো 20 নম্বর, প্লেটোর ফর্মের বিরোধিতা করতে এবং বাস্তবতা ব্যাখ্যা করতে অ্যারিস্টটল কোন ধরনের ধারণা ব্যবহার করেছিলেন? তিনি ব্যবহার করেছিলেন হাইলোমরফিজম, তাই না? হাইলোমরফিজমকে তিনি ব্যাখ্যা করেছেন। আর হাইলোমরফিজম কি আমরা সেটা তো কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করে ফেলেছি, তোমরা একটু দেখে নিও। আর দেখো একটা কোশ্চেন এখানে রেখেছি, কেন অ্যারিস্টটল এই ধারণা প্রত্যাখ্যান করেছিলেন যে ফর্মগুলি একটি পৃথক রাজ্যে বিদ্যমান নিখুঁত মডেল, মানে রাজ্যে বিদ্যমান এবং নিখুঁত মডেল। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম, কারণ ইন্দ্রিয় অভিজ্ঞতা বিরোধাভাস, কারণ পরিবর্তন এবং ব্যাখ্যার অভাব রয়েছে, কারণ দ্বারা বৈজ্ঞানিক যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং উপরের সমস্ত সবকিছুই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো, কারণ এবং ইন্দ্রিয় অভিজ্ঞতার বিরোধিতা করে, কারণ এবং পরিবর্তন গতির ব্যাখ্যার ক্ষমতার অভাব রয়েছে, কারণ তারা বৈজ্ঞানিক যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়, এই 3টি রাইট। তাহলে আমার উপরের সবকটি। কারণ দেখো, প্লেটোর যে যুক্তিকে তিনি তো 1 নম্বর রিজেক্ট করেছেন এবং তারপর বলছেন কারণ এই ভৌত জগৎ থেকে সবকিছু বিচ্ছিন্ন, কারণ এগুলি ভৌত জগৎ থেকে সবকিছু বিচ্ছিন্নই থাকে, তাই না? প্রত্যাখ্যান করে বলছেন এর কারণ কি? কারণ হচ্ছে এই যে ফর্মগুলি সব বিচ্ছিন্ন এক একটা। তাহলে পরিবর্তন বা গতি ব্যাখ্যা না করে এবং অভিজ্ঞতার যে অভিজ্ঞতামূলক যদি পর্যবেক্ষণের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ যা নয়, যা অ্যারিস্টটল জ্ঞানের জন্য অপরিহার্য বলে কিন্তু মনে করেছিলেন, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি এই সবগুলি কিন্তু তার অ্যারিস্টটল এই ধারণা প্রত্যাখ্যান করেছে যে ফর্মগুলি পৃথক রাজ্যে নিখুঁতভাবে তার বিদ্যমান। তো তোমাদের এতক্ষণ তোমরা দেখছিলে, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে তোমরা দেখছিলে। কারণ যাই হোক, আমাদের আদা জল খেয়ে তো লাগতেই হচ্ছে। যে করে হোক আমরা এবার যতটা পারা যায় ট্রাই করব। তারপরে ধরো রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি। আমিও তো তোমাদের জন্য চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো। এবার ভুল ভ্রান্তি কিছু থাকছেই, সেখানে তোমরা যদি কাইন্ডলি সেটাকে একটু কারেকশন করো তাতেও আমি খুশি। যদি কাইন্ডলি যদি নাও করো, যে না আমরা একটু রুটলি বলবো, আমি তাতেও খুশি। তাতে আমারই প্রফিট, এবং তাতে কিন্তু যারা ভিডিও দেখবে তারাও কিন্তু সেই যে কমেন্ট দেখবে তারাও তাতে কিন্তু, আমি যদি পরে সেটা কারেকশন নাও করতে পারি, যদি আমি দেখালো বলতে ভুলে গেছি, সেটা কিন্তু অন্য কেউ দেখেও কিন্তু সেটাকে কারেকশন করে নিতে পারবে। তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।